আচ্ছা, তোমাদের কি মনে আছে আপু কতদূর পর্যন্ত পড়াইছিল? কেউ বলতে পারবা? হ্যালো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? ভাইয়া, হ্যাঁ। জি ভাইয়া। ভাইয়া মনে হয় আপু অ্যালগরিদম পর্যন্ত পড়াইছে। আমি আচ্ছা, মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি পড়াইছিল? তারপর পঞ্চম প্রজন্মের ভাষা এগুলো কি পড়াইছে? হ্যালো? আল্লাহ। আচ্ছা। ভাইয়া আপনি আপনার মতো করে আরেকবার করে বলে যান, মানে সংক্ষেপে হালকা, যেন আমরা একটু বুঝতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের এই যে ভাষাগুলো কিন্তু পড়ানো হয়ে যাওয়ার কথা, মানে ভাষাগুলো মনে হয় পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, আর এগুলাতে বোঝানোর অত জি কিছু। ভাইয়া। জি, আমি এখানে আচ্ছা অনুবাদক প্রোগ্রাম থেকে শুরু করতেছি। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে আমরা যে মানে বিভিন্ন ভাষায় একটু আগে যে আমরা অনেকগুলো ভাষা পড়ে আসছি, এই যে দেখো এদিকে পাইথন, তারপর জাভা, অ্যালগল, ফোরট্রান। ঠিক আছে, এই যে এইগুলো ভাষা আছে। ঠিক আছে, এই ভাষাগুলোকে অনুবাদ করার জন্য আমাদের কি অনুবাদ প্রোগ্রাম দরকার। ঠিক আছে, তো এই অনুবাদ প্রোগ্রাম আমাদের তিন প্রকারের। একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে, এটা হচ্ছে তিন ধরনের এমসিকিউর জন্য। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এখন দেখো কম্পাইলারটা আসলে কি জিনিস। ঠিক আছে, তো এখানে প্রথম লাইনে বলা আছে কম্পিউটার হচ্ছে তোমাদের উচ্চ স্তরের যে ভাষা। ঠিক আছে, তো উচ্চ স্তরের ভাষা উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, উচ্চ স্তরের ভাষায় যে যদি আমরা কোনো প্রোগ্রাম লিখি, ঠিক আছে, ওই প্রোগ্রামটাকে কম্পাইলার কম্পাইল করবে। ঠিক আছে, কম্পাইলার কম্পাইল করে ওইটার মধ্যে ওইটাকে আর কি অনুবাদ করবে। অনুবাদ করার মাধ্যমে ওইটার মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে, ঠিক আছে, ওই ভুলটাও আমাদেরকে মনিটরে প্রদর্শন করবে। ঠিক আছে, তখন আমরা ওই ভুলটা দেখে ওই ভুলটা আমরা সংশোধন করে নিতে পারবো। ঠিক আছে, আর এই যে কম্পাইলার ভুলটা প্রদর্শন করে, ভুলটা সংশোধন করার জন্য, এর জন্যই এটাতে মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, কম্পাইলারের এখানে দেখো কম্পাইলারের কাজের ধারা এখানে একটা আছে দেখো। তো এখানে দেখো আমরা উৎস প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষায় কিছু লিখছি। ঠিক আছে, ওইটাকে কম্পাইলার কম্পাইল করে কম্পিউটারে বোঝার জন্য একটা ভাষা তৈরি করে নিছে। দেখো বাইনারিতে বাইনারিতে একটা ভাষায় পরিণত করে নিছে, কারণ কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না। আচ্ছা, সবাই তোমাদের মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখো, সাউন্ড আসতেছে। আচ্ছা, তো কম্পাইলার হচ্ছে বস্তু প্রোগ্রামকে অনুবাদ করে। তারপর এটার আরেকটা কাজ হচ্ছে ভুল থাকলে সেটি জানিয়ে দেয় আমাদেরকে। ঠিক আছে, আর হচ্ছে প্রয়োজনে বস্তু বা উৎস প্রোগ্রামকে প্রিন্ট করে বের করা। ঠিক আছে, আমরা যে মানে প্রোগ্রামটার মাধ্যমে যে কোনো একটা তো কাজ করার জন্য এই প্রোগ্রামটা তো তৈরি করছি। ঠিক আছে, তার ফলাফলটা প্রদর্শন করবো, এটাকে বলা হচ্ছে প্রিন্ট। আচ্ছা,
কম্পাইলারের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে এই যে যেটা ভুলটা কিন্তু কম্পাইলার ধরে ফেলতে পারে, ধরে ফেলে ওইটা মনিটরে প্রদর্শন করে। আচ্ছা, কম্পাইলার কম্পাইলার যেহেতু ভুলগুলো আর কি সংশোধন করে দেয়, ভুলগুলো ধরে আর আর তারপরে অনুবাদ করে, ঠিক আছে? এই জন্য টেস্টিং এবং ডিবাগিং এই দুটা কাজ অনেক ধীর গতি সম্পন্ন, ঠিক আছে? আর ইন্টারপ্রেটার হচ্ছে উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে সরাসরি নির্বাহের জন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানে তোমরা ইন্টারপ্রেটারের কাজের ধারা এই জায়গাটা তোমরা দেখো, উৎস প্রোগ্রাম, তারপর ইন্টারপ্রেটার, ফলাফল। দেখো উৎস প্রোগ্রামকে একবারে সরাসরি সে ফলাফলে পরিণত করে ফেলছে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারপ্রেটার। আর ইন্টারপ্রেটারের কাজ তোমরা এখানে দেখো, উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করে, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখতে হবে। তারপর ইন্টারপ্রেটারের মধ্যে আরো সুবিধা আছে, সেগুলো হচ্ছে ভুল সংশোধন করে এটা। তারপর আর ওইটার জন্য মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের ইন্টারপ্রেটারে কিন্তু মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়। আর আরেকটা বিষয় হচ্ছে কম্পাইলারের তুলনায় এটাতে সময় বেশি লাগে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষায় লিখিত যে প্রোগ্রাম আছে এটাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য আমরা যে কম্পাইলারের মতো যে জিনিসটা ইউজ করি, ঠিক আছে? ওইটাই হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। এই যে দেখো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম, ওইটাকে আমরা অ্যাসেম্বলার অনুবাদ করছে, করে একবারে কম্পিউটারে বোঝার জন্য একটা ভাষায় পরিণত করে ফেলছে, ঠিক আছে? তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কিছু পার্থক্য দেয়া আছে, পার্থক্যগুলো তোমরা একটু লক্ষ্য করো। দেখো কম্পাইলারের মধ্যে টেস্টিং ডিবাগিং কিন্তু ধীর গতি সম্পন্ন, কিন্তু ইন্টারপ্রেটারে টেস্টিং ডিবাগিং কিন্তু দ্রুত হয়, ঠিক আছে? তারপর ইহা ইহা একবার করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে এটা একবার যদি করা হয় তখন ও ভুলটা ধরে ফেলে এবং ভুলটা ধরে ফেলার পর ভুলটা সংশোধন করে নিতে হয়, ঠিক আছে? এই জন্য আর কম্পাইল করার প্রয়োজন পড়ে না। কিন্তু ইন্টারপ্রেটার যেটা, এটা প্রতিবার কাজের পূর্বে কোনো রূপান্তরের প্রয়োজন পড়ে, ঠিক আছে? বড় ধরনের কম্পিউটারে কি বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো অত ইম্পর্টেন্ট না। এখানে একটা জিনিস দেখো, প্রধান মেমোরিতে এটা বেশি জায়গার প্রয়োজন হয়, ঠিক আছে? এটা মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়। এতে প্রোগ্রাম নির্বাহের জন্য কম সময় প্রয়োজন, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমাদের সময়টা বেশি প্রয়োজন। আচ্ছা, তারপরে প্রোগ্রাম সংগঠন, ঠিক আছে? প্রোগ্রাম সংগঠনের তিনটে অংশ আছে, ইনপুট, প্রসেস আর একটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? আমরা প্রথমে ইনপুট দিব এবং ওই প্রোগ্রামটা ইনপুটটাকে প্রসেস করবে, ঠিক আছে? প্রসেস করার পর ওইটার ফলাফলটা আমাদেরকে দিবে। এটাই হচ্ছে প্রোগ্রামের সংগঠন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, প্রোগ্রামের ভুলকে বাগ বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রোগ্রামের ভুলকে কি বলা হয়? বাগ বলা হয়, ঠিক আছে? আর ভুল ত্রুটি খুঁজে বের করা এবং তা দূর করাকেই বলা হচ্ছে ডিবাগিং, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখে রাখবা। আচ্ছা, আর কম্পিউটারে তিন ধরনের ভুল হতে পারে। একটা হচ্ছে ডেটা ভুল, অর্থাৎ আমরা যখন কোনো কিছু ইনপুট দিব, ইনপুট দেওয়ার ক্ষেত্রে যদি আমরা কোনো ডেটা ভুল করে ফেলি, এটা হচ্ছে ডেটা ভুলের মধ্যে পড়ে। আর হচ্ছে যুক্তিগত ভুল, মানে আমরা যদি প্লাসের জায়গায় মাইনাস দেই, তারপরে লেস দেন এর জায়গায় গ্রেটার দেন দেই, এরকম যে ভুলগুলো আছে যুক্তি অর্থাৎ সূত্রর ক্ষেত্রে যদি আমরা কোনো ভুল করি, সেটা চলে যাবে যুক্তিগত ভুলের ক্ষেত্রে। আর এখানে সিনট্যাক্স হচ্ছে তোমাদের ভাষার যে ব্যাকরণগত ভুল, ঠিক আছে? এগুলো আমি মার্ক করে রাখছি এই বইটাতে। ভাষার যে ব্যাকরণগত ভুল ওইটা হচ্ছে সিনট্যাক্স। তারপর হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? অ্যালগরিদম হচ্ছে আমরা যে প্রোগ্রামিং ভাষায় কোনো প্রোগ্রাম লিখবো, ঠিক আছে? এই প্রোগ্রামটা কিভাবে লিখবো এটার যে পরিকল্পনাটা আছে, মানে কোনো একটা সমস্যা আমরা সমাধান করব, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা পরিকল্পনা করতে হবে। এই যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা যেটার মধ্যে করি ওইটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। আচ্ছা, অ্যালগরিদমটা তো এটা লিখে প্রকাশ করার মাধ্যমটা, আর হুম, ফ্লো চার্টটা হলো আঁকা। আচ্ছা, শোনো, আমরা যে অ্যালগরিদমটা, আমি কি বললাম, অ্যালগরিদমটা হচ্ছে তোমাদের আমরা যে সমস্যাটা সমাধান করব, ঠিক আছে? ওর জন্য যে আমরা পরিকল্পনাটা করলাম, ঠিক আছে? ওইটা হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? কিন্তু ফ্লো চার্ট হচ্ছে আমরা যে সমস্যাটা সমাধান করব তার জন্য আমরা ওইটা নির্বাহ করার জন্য আমরা একটা মানে ফ্লো চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ, মানে ওই কাজটা সমাধান করার বিভিন্ন ধাপগুলো আমরা করে থাকি, ওইটা হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে?
ফ্লোচার্টটা করার আগে আমাদেরকে অ্যালগরিদমটা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে যে ফ্লোচার্টটা চলে আসছে, প্রবাহ চিত্র। ঠিক আছে, ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবা। তারপর হচ্ছে ফ্লোচার্ট দুই ধরনের, সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। ঠিক আছে, সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে আমরা যে ফ্লোচার্ট গুলো ইউজ করি বিভিন্ন কাজে, ঠিক আছে, ওইটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। আর হচ্ছে আমরা যে এই যে এখন প্রোগ্রামিং এ যে ফ্লোচার্টটা ইউজ করতেছি, এটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে যে বিভিন্ন যে প্রতীকগুলো আছে, প্রতীকগুলোর কোনটার কাজ কি, এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। যেমন এই যে প্রতীকটা, এটার কাজ হচ্ছে শুরু বা শেষ করার ক্ষেত্রে ইউজ করি। তারপর ইনপুট আউটপুটের ক্ষেত্রে এইটা ইউজ করি। তারপর পুনর্নির্ধারিত প্রক্রিয়ার ক্ষেত্রে এইটা, মানে এইভাবে যে কোনটার কাজ কি, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই প্রতীকটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর এইটা দ্বারা প্রক্রিয়াকরণ বোঝায়, আর আমরা এইটার দ্বারা সংযোগ দেই। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, এই যে এই ছকটা। ঠিক আছে, তো ওই যে এখানে একটা ফ্লোচার্টের উদাহরণের মধ্যে, ভাই প্রতীকগুলার তো নির্দিষ্ট নাম আছে না? হ্যাঁ প্রতীকগুলোর নির্দিষ্ট নাম আছে। তো এখানে আমাদের বাংলা অর্থটা জি। দেওয়া আছে। তোমরা সাধারণভাবে এই প্রতীকগুলার এই যে বাংলা মানে কোনটার কাজটা কি, এইটা আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে সুডোকোড। সুডোকোড একটি গ্রিক শব্দ। সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম বা সত্য নয়। ঠিক আছে, সুডোকোড আসলে অ্যালগরিদমের পূর্ব প্রস্তুতি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা আরেকটু এই যে দাঁড়াও, এখানে এখানে দেখো উদাহরণ 4টাতে তোমরা দেখো, এখানে যে আমরা দেখো বিভিন্ন ধাপ লিখছি, এই ধাপটাকে কিন্তু আমরা ফ্লো চার্টে রূপান্তর করছি। ঠিক আছে, তো এই যে ধাপগুলো, এটা হচ্ছে অ্যালগরিদম আর এইটা হচ্ছে ফ্লো চার্ট। আচ্ছা, তো এগুলার মধ্যে তোমরা একটু কোন জিনিসগুলো দেখে নিবা। এই যে দেখো, এখানে দেখো কিছু সূত্র দেয়া আছে। ঠিক আছে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, এটা একটু দেখে নিবা। ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু বি ইন্টু এইচ। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তারপর এখানে দেখো এস অর্ধপরিসীমা, মানে পরিসীমা ইকুয়াল এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক আছে, তো এইটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তারপর এই যে এরিয়াটা, ঠিক আছে, এরিয়ার যে সূত্রটা, এখানে এস কিউ আর টি মানে হচ্ছে স্কোয়ার রুট। ঠিক আছে, তারপর এগুলা প্রত্যেকটা গুণ আকারে আছে। এই সূত্রগুলো একটু দেখে নিবা। তারপর হচ্ছে এই যে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার মানে হচ্ছে আর ইন্টু আর, এখানে আর ইন্টু আর দিয়ে দিছে। আর হচ্ছে পাই এর যে মান, পাই এর মান হচ্ছে 3.1416। তো এখানে 3.14টা এখানে সরাসরি মানটা বসাই দিছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের এই যে বিভিন্ন স্কেলের তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক, এটা একটু মনে রাখতে হবে। তো এটা এখানে কিন্তু লেখা আছে। তো এটা একটু দেখো, C/5 ইকুয়াল F-32/9। সম্পর্কটা এইরকম। তো এখান থেকে যখন আমরা সি এর মানটা বের করতে গেছি, তখন দেখো 5টা ওর সাথে গুণ হয়ে চলে গেছে, মানে এটা আর কি সমাধান করার পর এইরকম একটা ফরম্যাট চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কেলভিন স্কেলের সাথে K-273। ঠিক আছে, আর এর নিচেও আছে তোমাদের 5। ঠিক আছে, এই সম্পর্কটা একটু দেখে রাখবা। ঠিক আছে, এই যে এই জিনিসটা একটু তোমরা দেখো, দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম আর হচ্ছে ফ্লো চার্ট। তো প্রথমে আমরা দেখো এখানে ফ্লো চার্টটা প্রথমে স্টার্ট করলাম। স্টার্ট করার পর দেখো ইনপুট গুলো আমরা নির্ধারণ করলাম। আমরা ইনপুট দিব এল আর এস। ঠিক আছে, এল আর এস আমরা ইনপুট দিব, মানে এই দুইটা সংখ্যার আর কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তো এখানে দেখো, তারপরে দেখো এখানে যে টিটা, এই যে এখানে দেখো টি হচ্ছে এল মোড এস। ঠিক আছে, মানে এল কে এস দ্বারা ভাগ করার পর যেটা হবে ওইটা হচ্ছে টি তে চলে আসতেছে। ঠিক আছে, এখানে করলাম। আর এটাকে ভাগ করার পর দেখো, এখানে দেখো এইদিকে প্রোগ্রামটা এই দিক দিয়ে নির্ধারিত হওয়ার পর, তারপরে দেখো এস আর এলটা আর কি, দেখো এল ইকুয়াল এস
এবং s ইকুয়াল t হয়ে গেছে। ঠিক আছে, যদি ভাগশেষটা যদি শূন্য হয়ে যায় তখন দেখো প্রোগ্রামটা সরাসরি এখানে একবারে চলে যাবে ফাইনালে, তারপর জিসিডিটা মানে হচ্ছে তোমাদের গসাগুটা এটা প্রিন্ট করে দিবে। আর যদি শূন্য না হয় তখন এই যে যে প্রসেসটা দেখালাম l ইকুয়াল s এবং s ইকুয়াল t হয়ে যাবে। তো এগুলো অনেক বিস্তারিত আলোচনা, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু মানে এরকম ফ্লোচার্ট দিয়ে বলতে পারি এটা কিসের, তো সেক্ষেত্রে একটু দেখে নিবা। আর হচ্ছে লিপিয়ারটা, ঠিক আছে, মানে লিপিয়ার নির্ণয় করে কিভাবে। লিপিয়ারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কোন একটা সংখ্যাকে যদি 400 দিয়ে যদি ভাগ যায়, ঠিক আছে, ওইটা তোমাদের লিপিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরেকটা শর্ত হচ্ছে, আর যখন মানে 400 দিয়ে ভাগ গেল না সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে যদি 100 দিয়ে ভাগ দাও সংখ্যাটাকে, যদি জিরো না আসে, ঠিক আছে, যখন জিরো না আসবে তখন যদি জিরো না আসে সেক্ষেত্রে আবার ওইটাকে 4 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, 4 দিয়ে ভাগ দেওয়ার পর যখন জিরো আসবে সেটা হবে লিপিয়ার। ঠিক আছে, এই যে লিপিয়ারের যে এই সূত্রটা এইটাই মনে রাখতে হবে একটু। আচ্ছা, তো এটা কি বোঝা গেছে লিপিয়ারের? হ্যালো? জি ভাইয়া হলো। জি ভাইয়া। আচ্ছা, ওইটাই বলতেছি যে তোমরা না বুঝতে পারলে একটু আর কি রেসপন্স করবা যে বুঝিনি। আচ্ছা দেখো, কোন সংখ্যাকে যখন আমরা 400 দিয়ে ভাগ দিব, ঠিক আছে, 400 দিয়ে যদি ভাগ যায় সংখ্যাটা তো লিপিয়ার, ঠিক আছে, কিন্তু যদি 400 দিয়ে ভাগ না যায় সেক্ষেত্রে আমরা ওইটাকে 100 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, 100 দিয়ে ভাগ দেওয়ার পর যদি ভাগশেষটা, ঠিক আছে, 100 দিয়ে ভাগ দেওয়ার পর যদি ভাগশেষটা দেখো এখানে যদি শূন্য যদি ভাগশেষটা হয়, ঠিক আছে, মানে না শূন্য যদি ভাগশেষটা না হয় সেক্ষেত্রে তোমরা ওইটাকে আবার 4 দিয়ে ভাগ দিবা। 4 দিয়ে ভাগ দিলে তারপর যখন শূন্য হবে ভাগশেষটা সেক্ষেত্রে ওইটা তখন হবে লিপিয়ার। ঠিক আছে, আর 400 দিয়ে যখন প্রথমে ভাগ চলে গেল, ঠিক আছে, তখন ওটা কিন্তু লিপিয়ার হয়ে গেছে। আর 400 দিয়ে ভাগ না যাওয়ার ক্ষেত্রে এই যে সাইডে যে দেখো একটা নির্বাহ করছে প্রোগ্রামের, ঠিক আছে, তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। জি ভাই। আচ্ছা, তারপর চলে আসলো প্রোগ্রাম ডিজাইন মডেল। ঠিক আছে, প্রোগ্রাম ডিজাইনের অনেকগুলো মডেল আছে, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। এখন কোনটা কি এগুলো একটু মানে অল্প ভাষায় আমরা দেখে নিই এমসিকিউর জন্য। তো দেখো, স্ট্রাকচার্ড প্রোগ্রামিংটা হচ্ছে প্রোগ্রামের স্টেটমেন্ট গুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা থাকে। এটার জন্য এই কথাটাই শুধুমাত্র মনে রাখতে হবে যে প্রোগ্রামের যে স্টেটমেন্ট যেগুলো থাকে ওগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে স্ট্রাকচার আকারে লেখা থাকে। আর হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং এ কিন্তু ডিবাগিং করাটা অনেক সহজ। ঠিক আছে, আর উদাহরণটা একটু মনে রাখতে হবে, কিউবেসিক, প্যাসকেল আর হচ্ছে সি, এটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। তারপর হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল মানে কি, ভিজুয়াল মানে একটা দেখার একটা ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এই যে দেখো কাজের পরিবেশটা দৃশ্যমান থাকে। ঠিক আছে, আর জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটার পুনরূপটা একটু দেখে রাখবা। আর ভিজুয়াল প্রোগ্রামিং গুলো কোনগুলো এগুলো একটু দেখে রাখবা, ভিজুয়াল বেসিক, ভিজুয়াল সি প্লাস প্লাস, ভিজুয়াল জে প্লাস প্লাস, এগুলো হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। তারপরে তোমাদের আসলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে অবজেক্ট বা চিত্রভিত্তিক কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, এটা হচ্ছে কোড ও ডেটার সমন্বয়ে তৈরি একটা অবজেক্ট। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে উদাহরণগুলো আছে এগুলো একটু দেখে নেবে, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, স্মল টক, রুবি, পিএইচপি, পাইথন, মানে এগুলো আর যে ভিজুয়াল বেসিক। ঠিক আছে, তারপর এগুলো একটু দেখে নিবা আর কি উদাহরণগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর একটা হচ্ছে পলিমরফিজম। এখন কোনটা কি এনক্যাপসুলেশন, তোমরা দেখো এনক্যাপসুলেশন হচ্ছে যে ডেটা আর লজিকটা একত্রে থাকতেছে, মানে একটা ক্যাপসুল কেন বলতেছে, এনক্যাপসুলেশন মানে হচ্ছে একই ক্যাপসুলের ভিতর মানে একই জায়গায় আছে। ঠিক আছে, এই জায়গায় ডেটা আর লজিকটা একত্রে থাকতেছে, এই জন্য এটা হচ্ছে এনক্যাপসুলেশন। আর একটা হচ্ছে ইনহেরিটেন্স। কোনটা ইনহেরিটেন্স হচ্ছে তোমাদের যে মানে প্রথমে যে ক্লাসটা থাকবে, যেমন এখানে দেখো ক্লাস এ, ঠিক আছে, ক্লাস এ থেকে তো ক্লাস বি গুলো আসতেছে,
তার মানে ক্লাস এ এর যে গুণাবলীগুলো ছিল ওইগুলো ক্লাস বি তেও বজায় থাকবে। এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কথাটার অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে। ঠিক আছে, এখানেও একই কথায় ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ক্লাস এর যে বৈশিষ্ট্যগুলো ওইগুলো ক্লাস বি সি ডি মানে ওটার থেকে যে ক্লাসগুলো তৈরি হয়েছে ওগুলোতেও থাকবে। ঠিক আছে, আর হচ্ছে পলিমরফিজমটা এখানে দেখো, ভিন্ন ভিন্ন অবজেক্ট যে কোনো একটি প্রশ্নের উত্তর দিয়ে তাদের নিজেদের মতো সাড়া দিবে। ঠিক আছে, পলিমরফিজম হচ্ছে এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখো, একটা জায়গায় কুকুর আছে, তারপরে বিড়াল আছে, ঠিক আছে, আর একটা জায়গায় হাঁস আছে। ঠিক আছে, এখন তিনটাকে যদি তুমি ডাকো তিনটা ভিন্ন রকম ভাষায় তোমাদেরকে সাড়া দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রোগ্রামের, এইটাও হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য, অর্থাৎ ভিন্ন ভিন্ন যে অবজেক্ট গুলো আছে তারা তাদের নিজেদের মতো করে সাড়া দিবে। তারপর হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, এটা হচ্ছে চিত্রভিত্তিক একটা প্রোগ্রাম। আর এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, সকল ভিজুয়াল প্রোগ্রামিং হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। ঠিক আছে, এগুলো কিন্তু বইয়ে সুন্দরভাবে দাগানো আছে, তোমরা বই থেকে দেখে দেখে পড়ে নেবে, এগুলো শুধু একটু দেখাই দিয়ে যাওয়া হইতেছে। আচ্ছা তোমরা দেখো, এখন আমরা চলে আসলাম সি প্রোগ্রামিং এর মাধ্যমে, যেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা। ঠিক আছে, তারপরে এটা তোমরা একটু দেখে রাখো, সি কে মিড ল্যাঙ্গুয়েজ ভাষা বলা হয়। ঠিক আছে, কারণ হচ্ছে সি কে অ্যাসেম্বলি ভাষার মতো বিট বাইট মেমোরি অ্যাক্সেস নিয়ে ইচ্ছা মতো কাজ করা যায়। ঠিক আছে, বিট বাইট মেমোরি অ্যাড্রেস এই টাইপ গুলো নিয়ে কাজ করা যায়, আর হচ্ছে ডেটা টাইপ নিয়েও আমরা সি তে কাজ করতে পারি। 1983 সালে এএনএসআই আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট সি এর একটি আদর্শ মান নির্ধারণ করে, যা এএনএসআই সি নামে পরিচিত লাভ করে। আর সি আর সি প্লাস প্লাস এর বিভিন্ন কম্পাইলার, যে সি আর সি প্লাস প্লাস এর যে কম্পাইলার আছে, কম্পাইলার গুলোর মধ্যে টার্বো সি, তারপরে কুইক সি, আর হচ্ছে বর্ডল্যান্ড সি ইত্যাদি হচ্ছে অন্যতম। আর সি প্লাস প্লাসটা কি জানো, সি প্লাস প্লাসটা হচ্ছে সি এরই একটা ভার্সন। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে অবজেক্ট মানে সি এর অবজেক্ট ওরিয়েন্টেড যে ভার্সনটা, ঠিক আছে, ওইটাই হচ্ছে সি প্লাস প্লাস। আর সি এর যে ভার্সন এগুলো দেখো, প্রথম ভার্সন 1985 সালে, দ্বিতীয় ভার্সন 1990, তৃতীয় ভার্সন 1995 সালে। আচ্ছা, তারপর এখানে সি প্রোগ্রামিং এর যে বৈশিষ্ট্য আছে এটা খুব ভালোভাবে পড়তে হবে। দেখো বৈশিষ্ট্যগুলোতে কি বলছে, একটা মেইন ফাংশন এটাতে থাকবে। ঠিক আছে, আর সি ফাংশনে যে যে স্টেটমেন্ট গুলো থাকে সেগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা আবদ্ধ করে রাখি, প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। তারপর হচ্ছে সি প্রোগ্রামে সব প্রোগ্রাম হচ্ছে ছোট হাতের অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ সি ভাষা হচ্ছে কেস সেনসিটিভ, মানে হচ্ছে এখানে যদি তুমি বড় হাতের আর ছোট হাতের অক্ষর যদি মিক্সড করে ফেলো তাহলে এখানে কিন্তু প্রোগ্রামে ভুল আসবে। এই জন্য সবগুলোই হচ্ছে আমরা ছোট হাতের অক্ষরে লিখবো। আর প্রোগ্রাম সম্পর্কে যদি আমাদের কোনো ধরনের মন্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই যে এই চিহ্নটা একটা স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা এইভাবে আমাদের প্রোগ্রাম সম্পর্কে যে এক্সট্রা যে ইনফরমেশন এটা আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে সি প্রোগ্রাম এক মেশিনে প্রোগ্রাম অন্য মেশিনেও চালানো যায়, এটা একটা সুবিধা। সি প্রোগ্রামে পর্যাপ্ত পরিমাণ কম্পাউন্ড অপারেটর এইগুলো আছে। ভাইয়া মাইক্রোফোন জানি মিউট করে না। আচ্ছা, তোমরা মাইক্রোফোন গুলো একটু মিউট করে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিছি। আচ্ছা, সি প্রোগ্রামিং সুবিধা দেখো, সি এর টেস্টিং ডিবাগিং সহজ, এখানে অল্প মেমোরির প্রয়োজন হয়, এই বিষয়গুলো একটু দেখে রাখবা। আর এটা তো একটু আগে বললাম বৈশিষ্ট্যে লেখা ছিল যে এটা হচ্ছে কেস সেনসিটিভ, এই জন্য এটা শুধুমাত্র আমরা ছোট হাতের অক্ষরে লিখবো। আর এখানে কোনো স্পেস দেওয়ার কোনো অপশন নাই, এখানে স্পেস অগ্রাহ্য করে সি ভাষাটা। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে দেখো, কম্পাইলিং, প্রোগ্রাম কম্পাইলিং আমরা চলে আসছি। তো যে কোনো প্রোগ্রাম লিখে সংরক্ষণ করাকে বলা হচ্ছে সোর্স কোড। এগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, এখানে কম্পাইলিং কিভাবে করতে হয় এটা দেওয়া হয়েছে, এটা একটু দেখে নিও। দেখো এখানে কম্পাইল করার কিবোর্ড কমান্ডটা একটু দেখো, কম্পাইল করার জন্য কিবোর্ড কমান্ড, এটা কিন্তু টার্বো সি প্লাস প্লাসে। তো কম্পাইল করার কিবোর্ড
কমান্ডটা দেখো অল্টার প্লাস F9, অল্টার প্লাস F9 করলে হবে কম্পাইল। আর যখন আমরা রান করতে যাব, রানের ক্ষেত্রে আমাদের কিবোর্ড দেখো কন্ট্রোল প্লাস F9। ঠিক আছে, এই দুইটা একটু দেখে নিবা। কম্পাইল করার জন্য অল্টার প্লাস F9 আর রান করার জন্য কন্ট্রোল প্লাস F9। আচ্ছা, সি প্রোগ্রামের গঠন। ঠিক আছে, এই যে এখানে গঠনটা দেয়া আছে। আচ্ছা, গঠনের প্রথমে আসে ডকুমেন্টেশন সেকশন। ঠিক আছে, ডকুমেন্টেশন সেকশনটাতে এখানে দেখো তোমরা সিতে মাল্টিলাইন কমান্ডের জন্য কমেন্টের শুরু ও শেষ হয় যথাক্রমে এত দিয়ে। মানে একটু আগে যে আমরা পড়ে আসলাম যে প্রোগ্রাম সম্পর্কে যদি কোনো আমরা মন্তব্য দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এইভাবে লিখতে পারবো, অথবা ফরওয়ার্ড দুটো ফ্লাশ দিয়েও আমরা এইভাবে এক্সট্রা ইনফরমেশন গুলো এইভাবে দিতে পারবো। এটা আমরা দিতে পারবো ডকুমেন্টেশন সেকশন, এই যে এই সেকশনটাতে শুধুমাত্র আমরা এই যে এটা আমরা করতে পারবো। আর হচ্ছে তোমরা দেখো, তারপর হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে আমরা হেডার ফাইল সংযোগ করি। ঠিক আছে, হেডার ফাইল সংযোগ করা হয় লিঙ্ক সেকশনে, এটা একটু মনে রাখবা। আর হেডার ফাইল কোনগুলো এখানে দেখো, হেডার ফাইল ইনক্লুড দেখো স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল হচ্ছে স্টুডিও ডট এইচ, এটাকে আমরা হ্যাশ ইনক্লুডের মাধ্যমে প্রোগ্রামে ইনক্লুড করে নিলাম। ঠিক আছে, প্রোগ্রামটার সাথে লিংক করে দিলাম, এটাই হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করার সিনট্যাক্সটা। ঠিক আছে, তো লিঙ্ক সেকশনে আমরা কি করি, হেডার ফাইলগুলো সংযোগ করি। ঠিক আছে, তারপর হচ্ছে ডিরেক্টিভ সেকশন, এখানে মানে বর্ণনামূলক কাজ হয় আর কি। ঠিক আছে, দেখুন যেমন এখানে তোমরা দেখো সিম্বলিক কনস্ট্যান্ট কে ডিফাইন ডিরেক্টিভের মাধ্যমে বর্ণনা করা হয়। মানে কনস্ট্যান্ট তারপরে ভেরিয়েবল যেগুলো আছে এগুলো আমরা এখানে বর্ণনা করি। ঠিক আছে, তারপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবল আমরা একটু একটু পরে পড়বো। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে তোমাদের আমরা যে ভেরিয়েবল গুলো একটা ফাংশন ইউজ করি, ঠিক আছে, ওইটা হচ্ছে তোমাদের লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আমরা যেই ভেরিয়েবলটা বিভিন্ন ফাংশনে ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, তো গ্লোবাল ভেরিয়েবলটা আমরা এখানে বর্ণনা করি, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। তারপরে চলে আসলো মেইন ফাংশন। মেইন ফাংশনটার মধ্যে আমরা প্রোগ্রামের যে আমরা যদি আমাদের কোনো যদি সূত্র থাকে, তারপরে যে মানে যে কোনো কাজ আর কি, সম্পূর্ণ কাজটা আমরা এই যে মেইন ফাংশনের আন্ডারে করতে হবে। আর মেইন ফাংশনে দেখো প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়, আর মেইন ফাংশন সেকশনের দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। তারপর সাব প্রোগ্রাম অংশ সচরাচর মেইন ফাংশনের পরেই থাকে, এটা সাব প্রোগ্রাম, একটু দেখবা। হুম, আচ্ছা, তোমাদের নাকি বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, ওইটা কি হবে? তোমাদের কি কেউ কিছু বলছে? আপু বলছে হবে। ও আচ্ছা, কয়টায় আপু হতে বলছিল পারে? হবে আজকে। জি ভাইয়া হবে। মানে বলছিল জি 8:30 আপু বাজে আগে বলছিল বাংলাটা হবে, ক্লাস হবে নাকি তারপর আইসিটি হবে। ও এখন আচ্ছা, এটা শেষ হলেই হবে নাকি। ও জি। আচ্ছা, মানে ওইটার কোনো কি টাইম ফিক্সড করে দিছে? 9:30 বলছে। 9:30? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখন দেখো। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, তোমরা এখানে দেখো। এই প্রোগ্রামটাকে বিশ্লেষণ করে আমরা যখন দেখব, ঠিক আছে, তো এই যে প্রোগ্রামে দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ। ঠিক আছে, এই স্টুডিও ডট এইচ এর মাধ্যমে এই যে আচ্ছা দেখো, তো স্টুডিও ডট এইচ যেটা আছে, স্টুডিও ডট এইচ এর মধ্যে এটা হচ্ছে হেডার ফাইল। ঠিক আছে, এই হেডার ফাইলটা ইনক্লুড হলো প্রোগ্রামে, তারপরে শুরু হলো তোমাদের মেইন ফাংশন। ঠিক আছে,
তো এটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো একটু আগে কি বললাম যে মেইন ফাংশনে আমাদের যে প্রোগ্রামের যে নির্বাহের যে যাবতীয় কাজ, ঠিক আছে? সৌরভ, আপনি এখানে দাগ দিতেছেন, এই দাগগুলো একটু মুছে ফেলেন। আচ্ছা, দেখো এখানে যে আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা মেইন ফাংশনে আমাদের যে লজিক্যাল যতগুলো কাজ আছে সবগুলো কাজ করব। তো এখানে দেখো আমরা প্রথমে আইএনটি দিস। আইএনটি হচ্ছে ইন্টিজারের ডেটা টাইপ, ঠিক আছে? তার মানে আইএনটি এবি দ্বারা আমরা বোঝালাম যে আইএনটি এবি এবং সাম, মানে এ বি আর যে আমাদের সামটা বের হবে ওইগুলো সবগুলো আমাদের ইন্টিজার হবে। তার মানে এদের ডাটা টাইপ ইন্টিজার, এটা আমরা প্রথমেই আমরা নির্ধারণ করে নিলাম। তারপরে আমরা কোন দুইটা সংখ্যা যোগ করব? আমরা এ আর বি যোগ করব, কিন্তু এ আর বি তো আর যোগ হবে না, এ আর বি এর তো অবশ্যই মান লাগবে। তারপর আমরা মানগুলো লিখে দিলাম, এ ইকুয়াল 25, বি ইকুয়াল 5, ঠিক আছে? তারপর আমরা এখানে দেখো আমরা যে যোগ করব, ঠিক আছে, যোগ করার ফর্মুলাটা লিখে দিলাম, সাম ইকুয়াল এ প্লাস বি, ঠিক আছে? তারপর এই যে প্রোগ্রামটা ক্লিয়ার করার জন্য CLSTR দিয়ে দিলাম। তারপরে তোমরা এখানে দেখো এই যে প্রিন্টএফটা দ্বারা আমরা প্রোগ্রামের যে আউটপুট, ঠিক আছে, এই যে আউটপুটটা প্রদর্শন করে, ঠিক আছে? তো এই যে প্রিন্টএফটা দিলাম, তো প্রিন্টএফটা দেওয়ার মাধ্যমে ফার্স্ট নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে এই যে %d, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে, ইন্টিজার ডেটা টাইপের জন্য এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এই যে \n দেখো এখানে একটা আছে, ঠিক আছে? তো \n টার কাজ হচ্ছে পরবর্তী লাইন, ঠিক আছে? তো আমাদের এই লাইনটার পর পরবর্তী লাইন শুরু হবে। তার মানে আমরা প্রথমে কিবোর্ড ইনপুটে এর মানটা হবে, তারপর এ শো করবে, তারপর বি শো করবে, ঠিক আছে? এরকম হবে। এর মানটা কত ছিল? 25। এ তো শো করবে না, 25টা শো করবে, কারণ এর মানটা আমরা নির্ধারণ করে দিছি। প্রথম লাইনে হবে 25, এখানে যেহেতু \n দেয়া আছে তার মানে পরের লাইনে হবে, তোমাদের বি এর মান কত দেওয়া ছিল? 5, ঠিক আছে? 5টা হবে তার পরের লাইনে, দেখো এখানেও \n দেয়া আছে, তারপরের লাইনে হবে সামেশনটা, ঠিক আছে? তারপর লাইনে এরকম উঠবে সামেশন, মানে সামেশন লেখাটা পুরোটা ওঠার পর ইকুয়াল 25 আর 5 যোগ করে কত হয়? 30, ঠিক আছে? 30টা এইভাবে শো করবে, ঠিক আছে? প্রোগ্রামটা আসলে এইভাবেই কাজ করে। আচ্ছা, এই যে এখানে দেখো এখানে এগুলো দাগানো আছে, এই যে এটা ফাঁকা নতুন লাইন করার জন্য %ডিজিটাল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফিকেশন, ঠিক আছে? এগুলো একটু দেখে নিও, এগুলো সব দাগানো আছে বইয়ে, ঠিক আছে? তারপর আমরা পড়বো ডেটা টাইপ। তো ডেটা টাইপের জন্য যে এই যে দেখো ডেটা টাইপের মধ্যে দেখো ইউজার ডিফাইন ডেটা টাইপ, বিল্ড ইন ডেটা টাইপ, আর একটা হচ্ছে ডিরাইভ, ঠিক আছে? তো ইউজার ডিফাইন যেটার মধ্যে ওটার মধ্যে আছে স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, এনুমেরেশন। তারপর বিল্ড ইন ডেটা টাইপের মধ্যে আবার দেখো ইন্টিগ্রাল টাইপ, ভয়েড, তারপর হচ্ছে ফ্লোটিং টাইপ, ঠিক আছে? তারপরে ইন্টিগ্রাল টাইপের মধ্যে হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, আর ফ্লোটিং টাইপের মধ্যে হচ্ছে ফ্লোটিং, ডাবল। তারপর এখানে দেখো ডিরাইভ ডেটা টাইপের মধ্যে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স এগুলো আছে। তো এখানে আমরা ডেটা টাইপ গুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখো প্রথমে দেখো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? ইচ্ছা অনুযায়ী আমরা যদি কোনো একটা লেখা লিখি, ঠিক আছে, কোনো একটা লেখা লিখলাম, ওইটা যেভাবে আমরা লিখলাম, আমরা দেখো BANG লিখছি, ENG ICT এরকম লিখছি, এগুলো কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করে নাই, কিন্তু এগুলোর দ্বারা আমরা বুঝতেছি যে BANG এটা দ্বারা আমরা বাংলাকে নির্দেশ করতেছি, ENG দ্বারা ইংলিশকে নির্ধারণ করতেছি, ঠিক আছে? এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড, মানে হচ্ছে ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী আর কি এই ডেটা টাইপটা তৈরি হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে বিল্ড ইন ডেটা টাইপ, ঠিক আছে? তো বিল্ড ইন ডেটা টাইপ এখানে দেখো চার ধরনের কি কি দেখো, ইন্টিজার ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ, আর একটা হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ, আর একটা হচ্ছে ডাবল, ঠিক আছে? এখন কোনটা কি এগুলো দেখো। ইন্টিজার ডেটা টাইপটা তোমরা একটু দেখো, কোন ডেটার মান যদি -32768 থেকে 32767 এর মধ্যে হয় তাকে ইন্টিজার ডেটা টাইপ, মানে সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের মধ্যে পড়বে, ঠিক আছে? এই রেঞ্জটা একটু দেখে নিবা। এই যে দেখো ডেটা রেঞ্জটা দেওয়া আছে -2^15 থেকে -2^15 থেকে, মানে ওইটাকে যদি আমরা হিসাব করি তাহলে এরকম একটা আসবে। তো এটা আর কি মনে রাখবা। আর হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ লেখার জন্য মেমোরিতে 2 বাইট জায়গার প্রয়োজন, ঠিক আছে? তারপর আমরা চলে আসি ক্যারেক্টার।
তো ক্যারেক্টার হচ্ছে মূলত ইংরেজি যে বর্ণমালা গুলো আছে এটাই হচ্ছে ক্যারেক্টার। ইংরেজি বর্ণমালার এক একটা প্রত্যেকটা যেটা আমরা লিখবো এটাই হচ্ছে ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্যারেক্টার সাধারণত কত বাইট জায়গা রাখে? 1 বাইট জায়গা সংরক্ষণ করে থাকে। তো ক্যারেক্টার ডেটা টাইপের মানের জন্য 0 to 255 এর মধ্যে সীমাবদ্ধ। তারপরে আমরা পড়বো ফ্লোটিং ডেটা টাইপ, ঠিক আছে। ফ্লোটিং ডেটা টাইপের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবা যে এটা লেখার জন্য মেমোরিতে 4 বাইট জায়গা প্রয়োজন। তারপর হচ্ছে ডাবল, ডাবল আর কি দশমিক মান সহ যে সংখ্যা, দশমিক মান সহ সংখ্যা থাকে। আর ডাবল লেখার জন্য মেমোরিতে জায়গার প্রয়োজন হচ্ছে 8 বাইট। আর ডিরাইভ ডেটা টাইপের মধ্যে একটু আগে আমরা দেখলাম অ্যারে ফাংশন পয়েন্টার রেফারেন্স থাকে। আচ্ছা, তারপরে দেখো ধ্রুবক। ধ্রুবক হচ্ছে যার মান কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। ধ্রুবকের মান কখনো পরিবর্তন হবে না, মানে যেটার মান কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। ধ্রুবক এখানে 4 প্রকার দেখা যাচ্ছে: ইন্টিজার ধ্রুবক, ফ্লোটিং ধ্রুবক, ক্যারেক্টার ধ্রুবক, আর একটা হচ্ছে স্ট্রিং ধ্রুবক। এখন কোনটা কি এটা তোমরা দেখো। ইন্টিজার যে ধ্রুবক, ইন্টিজার ধ্রুবক গুলো ইন্টিজার নাম্বার দিয়ে শুরু হবে। দেখো এগুলো কিন্তু ইন্টিজার নাম্বার, 400, 700 ইত্যাদি। তারপর হচ্ছে ফ্লোটিং ধ্রুবক। ফ্লোটিং গুলাতে আর কি ফ্লোটিং নাম্বার থাকবে, মানে দশমিক সংখ্যা থাকবে। এখানে দেখো 200.25, এখানে 500.65, ঠিক আছে। এগুলো কিন্তু ধ্রুবক, কারণ এগুলোর মানের কোনো পরিবর্তন হবে না, মানে কারো উপর এই মানগুলো ভ্যারি করতেছে না, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে দশমিক, ঠিক আছে। এর জন্য এটা হচ্ছে ফ্লোটিং ধ্রুবক। আর একটা হচ্ছে ক্যারেক্টার ধ্রুবক। এই যে দেখো ক্যারেক্টার মানে ইংরেজি বর্ণমালা, দেখো A, Z, এগুলো যখন ধ্রুবক হিসেবে কাজ করবে এগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার ধ্রুবক। তারপর হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। কোন টেক্সটের সমন্বয়ে ধ্রুবককে বলা হচ্ছে স্ট্রিং ধ্রুবক, ঠিক আছে। এই যে দেখো এই যে পুরো একটা লেখা দিয়েছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে। এটা পুরোটাই যখন, এটা পুরোটাই কিন্তু একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে, তখন এটা হচ্ছে স্ট্রিং ধ্রুবক। তারপর হচ্ছে চলক, ঠিক আছে। চলক হচ্ছে তোমাদের কেমন জিনিস? চলক হচ্ছে যেগুলার মান থাকবে, যেমন এবিসি, এবিসির যদি নিজস্ব মান থাকে তখন সেক্ষেত্রে